24 অক্টোবর 1982। আজ আমার পরীক্ষা শেষ, কাল বাড়ি যাচ্ছি, অথচ মনটা ভার হয়ে আছে। যাচ্ছি ঠিকই, কিন্তু যেতে ইচ্ছা করছে না একদম। সেই বাড়ির কথা ভাবলেই দম বন্ধ হয়ে আসে। একটা থমথমে বিষণ্ণতা আর টানাপোড়েনে ভরা পরিবেশ, যেখানে শান্তির কোনো ঠাঁই নেই। তবুও যেতে হবে, অথচ আমি জানি ফিরে এসে বহু দিন ঠিকঠাক ঘুমোতে পারবো না। কিন্তু ভাই বোনেদের ছেড়ে কি আলাদা থাকা যায়? তাদের উপেক্ষা করে নিজের মতো থাকা কি সম্ভব? পারি না। আবার যেতে হবে, আবার ওদের সামনে সেই পুরনো লেকচারগুলো দিতে হবে, যেগুলো বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। যখন ভাবি আমার বোনেরা পড়াশোনাকে এত হালকাভাবে কেন নেয়, তখন সত্যি খুব দুশ্চিন্তা হয়। বুঝি না ওরা এত উদাসীন কেন, ওদের মধ্যে দায়িত্ববোধ কাজ করে না কেন। আমাদের বাড়ির টানাটানিও তো ওদের মধ্যে পড়াশোনায় মন দেওয়ার একটা বড় কারণ হয়ে ওঠা উচিত। অন্তত নিজেরা একটু গুছিয়ে উঠলে বাড়ির ভারটা তো ভাগ করে নেওয়া যেত। কিন্তু না, ওদের এই উদাসীনতা আমার দুশ্চিন্তা আর ভয়ের ভার বাড়িয়ে দিচ্ছে শুধু। কারণ আমি জানি আমাকে শুধু সংসারই চালাতে হবে না, ওদের বিয়েও দিতে হবে, ভাইদের মানুষ করতে হবে, ইত্যাদি নানান কিছু। যদি আমার বোনেরা পড়াশোনায় একটু মন দিত, তাহলে মনে একটা শান্তি থাকতো। ভাবতে পারতাম সবাই মিলে আমরা কিছু করতে পারবো। কিন্তু না, সেটাও নেই। ভাইগুলোও তো এত ছোট যে ওদের নিয়ে এখন কোনো স্বপ্ন দেখার সুযোগ নেই। আমি মাঝে মাঝে ভাবি, যদি খোদা আমার উপর এত দায়িত্বই চাপাবেন, তাহলে আমাকে মেয়ে না বানিয়ে ছেলে করে পাঠালেও তো পারতেন। তাহলে অনেক সমস্যার মুখোমুখি হয়েও এভাবে অসহায় বোধ করতাম না। কিন্তু খোদা আমার জীবনটা যেন কষ্টের রূপরেখা এঁকে রেখেছেন, সোজা করে কিছুই দেননি। সবচেয়ে অবাক লাগে আমার বোনেরা এত নিশ্চিন্তভাবে থাকে, এমন কি আছে ওদের ভেতর যা ওদেরকে এত নির্লিপ্ত রাখে? মনে হয় কিছু না করলেও সব ঠিকঠাক চলবে। মাঝে মাঝে ওদের এই নিশ্চিন্ত ভাব দেখে খুব রাগ হয়, কিন্তু তারপর ভাবি ওদেরই বা কী দোষ? সবাই তো আর আমার মতো পাগল হতে পারে না, নিজের স্বপ্নকে দমিয়ে রাখতে পারে না। ওরা এমন একটা বয়সে আছে যখন যা কিছু ঝলমলে সবই সোনা মনে হয়। তেমন কোনো চিন্তাও কুড়ে কুড়ে খায় না ওদের। আর আশেপাশে আত্মীয় স্বজনের ছেলে মেয়েদের দেখে ওরাও চায় তাদের মতো সব কিছু হোক তাদেরও, অথচ বুঝতে চায় না এসব কখনো হয়তো ওদের কপালে নেই। আমি মাঝে মাঝে ভাবি, যদি কখনো বড় বোন না হতাম, যদি আমার জায়গায় কেউ আরেকজন থাকতো, আমি তখন ওদের মতোই নিশ্চিন্ত হয়ে বাঁচতাম। তখন আমাকে কিছু নিয়ে ভাবতে হতো না। বড় ছেলে মেয়েদের নাকি সব বোঝা কাঁধে নিতে হয়, না চাইলেও। বাবার কাছ থেকে কিছু আশা করা যায় না, আর মায়ের সাথে বলেই বা কী হবে? জীবনটা মাঝে মাঝে একেবারে অর্থহীন মনে হয়। বুঝি না তবু মানুষ কি করে এই জীবনকে ভালোবাসে। আমাদের পরিবারে কি এমন একজন মানুষ নেই যার জন্য সব কিছু বদলে যাবে, যার ছায়ায় আমরা একটু শান্তিতে বাঁচতে পারবো? আমরা কি এতটাই পাপী যে খোদাও আমাদের কোনো প্রার্থনা শুনতে চান না? আর যিনি আমাদের এত অচেনা, এত দূরে, তিনি কি সত্যি আমাদের খোদা? 24 অক্টোবর 1982। আজ ছিল সোমবার। এতটাই ক্লান্ত ছিলাম যে বাসায় ফিরে ঘুমিয়ে পড়লাম। এই পরীক্ষাগুলো আমাকে একেবারে কাহিল করে দেয়। যাই হোক, মাস্টার্সের একটা বছর শেষ হলো, ভাবতে ভালো লাগছে। তবে সামনে যেটা আসছে সেটা আরও কঠিন, কারণ ওটা ফাইনাল সেমিস্টার। পড়ালেখার একটা তীব্র পথ পেরিয়ে এলাম, যেন একটা বড় পাহাড় টপকানো হলো। গত 1 মাস ধরে ব্যস্ত ছিলাম পরীক্ষায়, ডায়েরিটা একটুও ছুঁয়ে দেখার সময় হয়নি। আজ ঘুম থেকে উঠে যখন ডায়েরি হাতে নিলাম, একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম। মনে হলো যেন পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এখন অন্তত 2-4 দিন নিজের মতো করে কাটাবো, একটু আরাম, একটু আলসেমি। এত কষ্টের পর এইটুকু সুখ তো আমার প্রাপ্য। তারপর আবার সেই পুরনো রুটিনে ফিরতে হবে।
বইপত্র, ক্লাস আর আমি। এখন বিদায় প্রিয় ডায়েরি, অনেক কথা জমে আছে, পরে বলবো। আপাতত নিচে যেতে হবে ডিনারের জন্য। ডিনারের পর একটা ভালো কফি আর একটা দারুণ সিনেমা দেখব। আজকের রাতটা বেশ ব্যস্ত কাটবে মনে হচ্ছে। 6 জানুয়ারি 1983। এই জারুন নিজেকে কি ভাবে বুঝি না। কারো যদি টাকা পয়সা থাকে তার মানে কি এই দাঁড়ায় যে সে যখন খুশি অন্যের আত্মসম্মানে আঘাত করবে? আমি ঘৃণা করি এমন মানুষদের যারা উপহার দিয়ে মানুষকে তাদের অবস্থান বোঝাতে চায়, যেন তারা দয়ালু আর অন্যরা কেবল তাদের দয়ার পাত্র। তারা ভাবে উপহার দিয়ে মানুষকে প্রভাবিত করা যায়, যেন সবাই তাদের প্রশংসায় পঞ্চমুখ হবে। আমি দয়া কিংবা দান এই দুটোকেই ঘৃণা করি। যদি উপহার আর দয়ার উপরে নির্ভর করে পড়াশোনা করতাম, তাহলে আজ নিজে খেটে পড়াশোনার খরচ চালাতাম না, বরং আত্মীয়দের কাছে হাত পাততাম। কিন্তু যখন সেই শুরুতেই কারো কিছু গ্রহণ করিনি, তাহলে এখন কেন করব? আজ কলেজে কাদির স্যারের ক্লাস ছিল। লেকচারটা ঠিক করতে আমি লনে গিয়েছিলাম, পড়তে বসেছি। এমন সময় হঠাৎ জারুন এসে হাজির। এতদিন ও কখনো একা একা আমার কাছে আসেনি, আজই প্রথম। তাই ওর আশাটা কিছুটা অপ্রত্যাশিতই ছিল। এক্সকিউজ মি কাশফ, আপনাকে বিরক্ত করছি না তো? ও এসে বলল। না, কি জন্য এসেছেন বলুন। আমি ফাইল বন্ধ করে ওর দিকে তাকালাম। বিশেষ কিছু না, আমি শুধু আপনাকে এটা দিতে চাইছিলাম। ও আমার দিকে দুটো আলাদা আলাদা সাইজের প্যাকেট এগিয়ে দিল। এগুলো কি? আমি হাতে না নিয়ে জিজ্ঞেস করলাম। আপনি খুললেই বুঝবেন। আপনি নিজে যদি বলেন কি আছে ভালো হয়, না হলে আমি খুলব না। আমার কাছ থেকে এমন সোজাসাপটা উত্তর পেয়ে ও কিছুটা থমকে গেল। তারপর বলল, আমি কয়েকদিনের জন্য হংকং গিয়েছিলাম। ফেরার সময় বন্ধুদের জন্য কিছু উপহার এনেছি, আপনার জন্যও এনেছি। এক প্যাকেটে কয়েকটা বই আর কলম আছে, আর একটাতে কিছু চকলেট। বন্ধুদের জন্য উপহার আনা নিশ্চয়ই ভালো ব্যাপার, কিন্তু আমি তো আপনার বন্ধু নই। আর সবচেয়ে বড় কথা, আমি কারো থেকে উপহার নিতে পছন্দ করি না। এটা বলে আমি আবার ফাইলে মুখ গুজে দিলাম। আপনি আমাকে বন্ধু ভাবতে চান না কেন? ও হঠাৎ সামনে এসে বসে পড়ল। আমি এখানে পড়তে এসেছি, বন্ধুত্ব করতে না। তাই কাউকে আমার বন্ধু মনে করি না। আমি ভেবেছিলাম এরকম রূঢ় কথার পর ও উঠে চলে যাবে, কিন্তু ও তখনও বসে রইল। কাশফ, বিনিময়ে আমি কিছু চাই না, শুধু একটা উপহার দিতে চেয়েছিলাম। যখন আমি সেটা নিচ্ছি না, তখন দেওয়ার কথাটা বাতিল হয়ে যায়। আমার বিরক্ত ধরে গেল। আপনি আমাকে অপমান করছেন। দুঃখিত। যদি তাই হয়ে থাকে, তবে আমি মনে করি না কারো উপহার না নেওয়াটা তার অপমান হতে পারে। আর আপনি কী ভেবে আমার জন্য এই উপহার নিয়ে এসেছেন? আমার কণ্ঠে তখন তিক্ততা স্পষ্ট। ওকে, অন্তত এই চকলেটগুলো নিন। এটা তো আমি পুরো ক্লাসের জন্যই এনেছি। আমি জানি আমি এমন চকলেট কিনে খেতে পারি না, কিন্তু এর মানে কি এই যে আপনি জোর করে আমাকে সেই অবস্থাটা মনে করিয়ে দেবেন? আপনি আমাকে ভুল বুঝছেন। ওর গলার স্বর তখন একটু কাঁপা কাঁপা, চোখ মুখে অস্বস্তি। ভুল বুঝে থাকলে ভালো, কিন্তু এখন অনুগ্রহ করে আপনি আপনার পথ ধরুন আর আমাকে আমার মতো পড়তে দিন। এই বলে আমি আবার মাথা নিচু করে কাগজে মন দিলাম। কয়েক মুহূর্ত পর ও উঠে চলে গেল। কে জানে ও আসলে কি বোঝাতে চেয়েছিল এই উপহার দিয়ে? বোঝাতে চেয়েছিল ও কি পারে আর আমি কি পারি না। কিন্তু এ তো আমি আগেই জানি। তাহলে আমাকে নতুন করে তা বোঝানোর মানে কি? হয়তো যাদের টাকা থাকে তাদের মধ্যে অনেক ধরনের অভ্যাস গড়ে ওঠে, সব কিছু দেখানোর, সব কিছু প্রমাণ করার। কিন্তু তারা কখনো বোঝে না তাদের এই আচরণ কত মানুষকে বুকের ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছেগুলোকে মেরে ফেলে, যারা প্রতিনিয়ত সীমাবদ্ধতা আর ত্যাগের জীবন বেছে নিতে বাধ্য হয়। 6 জানুয়ারি 1983। যেসব মানুষকে নিয়ে আমার ধারণা প্রায় ভুল প্রমাণিত হয়, কাশফ তাদের মধ্যে একজন। প্রতিদিন আমি ওকে নতুন নতুন রূপে দেখি।
কখনো আতঙ্কিত, কখনো এমন রুক্ষ যে অন্যকে ভয় পাইয়ে দেয়, আবার কখনো দারুণ সাহসী, আবার কখনো কখনো একেবারে কোমল ও সংবেদনশীল। মনে হয় ওর নিজের ভেতরে অনেক দেয়াল তুলে রেখেছে, যেন কেউ সহজে ওর কাছে পৌঁছতে না পারে। কিন্তু এসব দেয়াল কোনো মেয়েকেই কখনো পুরোপুরি নিরাপদে রাখতে পারে না। বিশেষ করে যদি কেউ জানে কিভাবে এমন মধ্যবিত্ত মানসিকতার দেয়ালগুলো ভেঙে ফেলতে হয়, তখন কোনো মেয়েই অজেয় থাকে না। ও না, আমি জানি ওকে জয় করা সম্ভব, শুধু সময়ের অপেক্ষা। আর অপেক্ষা করার সেই ধৈর্যও আমার আছে। 11 এপ্রিল 1983। আজকে আমি খুব ক্লান্ত। বুঝতে পারছি না মাঝে মাঝে এমন কেন হয়। কখনো কোনো পরিশ্রম করিনি, আবার কোনো প্রকারের মানসিক চাপও ছিল না। তবু মনের মধ্যে দম বন্ধ হয়ে আসছে। জীবনটা অর্থহীন লাগছে। নিজের অস্তিত্বটাই নিজের কাছে বোঝা হয়ে গেছে। আমার মতো মানুষের জীবনে প্রতিটা দিনই একই রকম, কেবল কিছু দিন একটু বেশি কষ্টের, কিছু দিন একটু কম। আমি সবসময় ভেবেছি জীবনে যখনই কোনো বিপদ আসে ওটা বুঝি শেষ, আর এর চেয়ে বড় কোনো কিছু আসবে না। কিন্তু সেটা কখনোই সত্যি হয়নি। আজ যে অপমান, যে লজ্জা সহ্য করেছি, এতটা আগে কখনো অনুভব করিনি। প্রথম দিন থেকে জারুনকে আমার ভালো লাগেনি। জানি না কেন, মনে হয়েছিল ওর দিক থেকে আমি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হব। আর আজ সেটাই ঠিক প্রমাণ হয়ে গেল। আজ আমি খুব সকাল সকালে কলেজে গিয়েছিলাম। কিছু নোট তৈরি করতে হতো। ভেবেছিলাম লাইব্রেরি থেকে বইপত্র নিয়ে কাজটা শেষ করব। তাই গিয়ে বই ইস্যু করলাম আর লাইব্রেরির এক কোণায় বসে কাজে মন লাগালাম। আজই কাজটা শেষ করার ইচ্ছা ছিল, কিন্তু কয়েকটা ক্লাসও মিস করলাম। আমি নিজের ফাইলে তখন কিছু পয়েন্ট যোগ করছিলাম। এমন সময় শুনতে পেলাম জারুন ওর গ্রুপের সঙ্গে কথা বলছে, ঠিক আমার পাশের শেলফের ওপারে। আমি কাজ প্রায় শেষ করেই ফেলেছিলাম, তাই ওদের কথাবার্তা খুব একটা বিরক্ত লাগেনি, বরং অজান্তেই শুনতে থাকলাম। ইংলিশ ডিপার্টমেন্টের নাগমা আজকাল আমার খুব সঙ্গী হয়ে উঠেছে। তো সব ঠিক তো? ইসমারার গলা চিনতে ভুল হয়নি। আমি কান পেতে রইলাম, বোঝার চেষ্টা করলাম ও কথাটা কার উদ্দেশ্যে বলছে। আরে ধুর, তোমরা তো স্বপ্নেও আমার পাশে মেয়ে দেখো। এখন ইউনিভার্সিটিতে মুখে তালা দিয়ে তো আর ঘুরে বেড়ানো যায় না। কো এডুকেশন চলছে, একটু একটু হাই হ্যালো তো হবেই। আমি বুঝে গেলাম এটা জারুনের গলা। শুধু হাই হ্যালো থাকলেই তো ভালো ছিল, কিন্তু তুমি তো সেই হাই হ্যালো দিয়ে লাঞ্চের দাওয়াত দিয়ে দিয়েছ। কাল তো তোমাকে পিসিতে ওর সঙ্গে দেখলাম। তাতে কি হয়েছে? শুধু কাল না, পরশুও গিয়েছিলাম। কোথাও লেখা আছে নাকি যে কারো সঙ্গে রেস্টুরেন্টে যাওয়া যাবে না? জারুন ঝাঁঝালো গলায় বলল। আরে বাদ দে, ওসব কথা নিয়ে মাথা ঘামাস না। তোরা এখন মারামারি করতে এসেছিস নাকি? এবার ফারুক বলল। আমি ঝগড়া করছি না, ব্যাখ্যা দিচ্ছি। নাগমার কাছে ভালো ভালো বই আছে, ও আবার সিএসএস এর প্রস্তুতি নিচ্ছে। ওর কাছ থেকে কিছু সাহায্য পাই আর কি। এখন ও যদি আমাকে সাহায্য করে আর আমি ওকে একদিন রেস্টুরেন্টে নিয়ে যাই, তাতে ইসমারার সমস্যা কোথায়? ঠিক আছে, নাগমা তোমার হেল্প করছে বুঝলাম, কিন্তু কাশফ, ও কি হেল্প করছে তোমার? অথচ ওর পেছনে ঘুরে বেড়াচ্ছ। এবার আমি চমকে উঠলাম। ইসমারার মুখে নিজের নাম শুনে যেন বুকটা ধড়াস করে উঠল। জারুন হেসে ফেলল। তাহলে এবার তুমি কাশফকেও হিংসে করতে শুরু করলে নাকি? আমি তো ওকে বোকা বানানোর চেষ্টা করছি মাত্র, কিন্তু ও বোকা হচ্ছে না। আর তুমি অকারণেই ভুল বুঝছো। আমি কোনো ভুল বুঝছি না, আমার হিংসাও করছি না। তুমি তো একসময় বলতে কাশফ টাইপ মেয়েদের সঙ্গে কথা বলতেও পছন্দ করো না, সম্পর্ক তো দূরের কথা। আর এখন ওকে না দেখে ওর সাথে কথা না বলে যেন থাকতেই পারো না। আর তবু বলছো আমি ভুল বলছি?
আমি একবারে স্থির হয়ে গেলাম। মারার গলার স্বরে যেন আমার প্রতি তীব্র তিক্ততা ছিল। আমি কখন বললাম যে ওর সাথে আমার আচরণ বদলায়নি? অবশ্যই বদলেছে, কিন্তু সেটা শুধু একটা নির্দিষ্ট উদ্দেশ্য নেই। নইলে ওর মতো মেয়ের সম্পর্কে আমার ধারণা আজও এতটুকু বদলায়নি। আমি শুধু চাই কলেজে ও আমার কারণে অপমানিত হোক। ওর যে ভালো মেয়ে সাজার নাটক, আমি সেটা ভেঙে ফেলতে চাই। আমি চাই ওর সেই সম্মানের মুখোশ খুলে যাক। আর এটা আমার জন্য কোনো কঠিন কাজ না। আর তুমি কি ভাবছো, আমি ওর প্রেমে পড়ে গেছি, ওকে বিয়ে করতে চাই? না ইয়ার, ওরকম কিছু না। কাশফের মতো মেয়েরা আমার কাছে শুধু একরকম বিনোদন, সময় কাটানোর মাধ্যম, এর বেশি কিছু না। আমি শুধু আবরার স্যারকে এটা দেখাতে চাই যে তিনি যাকে এত অসাধারণ ভাবেন সে আসলেই একেবারেই সাধারণ। তার মধ্যে তেমন কোনো অদ্ভুত বিশেষত্ব নেই। ওরকম মেয়েরা কখনোই অজেয় নয়, শুধু একটু সময় লাগে ফাঁদে ফেলতে। কিন্তু জারুন, ওর আচরণ তো এখনও আগের মতোই আছে, কোনো পরিবর্তন দেখছি না। উসামা বলল, ও এখন নিজের দাম বাড়াচ্ছে। আমি আগে বলেছি মিডিল ক্লাস মেয়েদের ফাঁদে ফেলতে একটু সময় লাগে, কিন্তু শেষে ঠিকই ফাঁদে পা দেয়। আচ্ছা, ও যদি বুঝে যায় তুই কি প্ল্যান করছিস আর ফাঁদে না পড়ে? উসামা, ও কখনোই আমার প্ল্যান বুঝতে পারবে না। সেটা একমাত্র তখনই হবে যদি না তুই গিয়ে ওকে সব কিছু বলে দিস। কিন্তু তুই তো সেটা করবি না। আর ও ফাঁসবেই কেন জানিস? আমার কাছে সব আছে যা ও রকম মেয়েরা খোঁজে। আমি ধনী, সুদর্শন, উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী, সম্মানিত পরিবারের ছেলে। আর কাশফের মতো মেয়েরা ঠিক এমন ছেলেদেরই পেছনে ঘোরে, এই ভেবে যে একদিন হয়তো বিয়ে করে উপরে উঠবে, উচ্চ শ্রেণীতে পা রাখবে। জারুনের এক একটা শব্দ যেন আমার কানে গরম সীসার মতো ঢুকছিল। ওরা সবাই মিলে হাসছিল, মজা করছিল। ইসমারা তখন হেসে বলল, জারুন, তুমি যদি ওকে পটাতে পারো আমি তোমাকে ডিনার করাবো, আর না পারলে তুমি আমাকে করাবে। একজন মেয়ে আরেকজন মেয়েকে শিকারে পরিণত করার জন্য একজন ছেলেকে উৎসাহ দিচ্ছে। লাইব্রেরির চারপাশটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল। হয়তো ওরা জানতো না যে যাকে নিয়ে এত কিছু বলছে সেই আমি, কাশফ, ওদের কয়েক কদম দূরেই দাঁড়িয়ে আছি। কিন্তু আমার মনে হচ্ছিল যেন চারদিক সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই আমাকে নিয়ে হাসছে। তারপর কি হলো জানি না, আমি যেন নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সব কিছু হচ্ছে আমার চোখের সামনে, তাই নিজেকে থামাতে পারলাম না, যেন আমি নিজের শরীরে থাকা এক ভিন্ন মেয়ে। আমি ফাইল বন্ধ করলাম, বইগুলো গুছিয়ে নিয়ে লাইব্রেরিয়ানকে ফেরত দিলাম। এরপর এগিয়ে গেলাম সেই শেলফের দিকে যেদিকে ওরা বসেছিল। তখন ওরা বই খাতা নিয়ে ব্যস্ত, কেউ খেয়াল করেনি আমায়। জারুন কিছু একটা লিখছিল। হঠাৎ ও মাথা তুলে ফারুককে কিছু বলল। তখন ফারুকের চোখ পড়ল আমার দিকে। কাশফ, তুমি? ফারুক অবাক হয়ে বলে উঠল। এবার পুরো টেবিলটা ঘুরে আমার দিকে তাকালো, কিন্তু আমি কারোর দিকে তাকালাম না, শুধু তাকিয়ে রইলাম জারুনের দিকে, যে এক মুহূর্তে থমকে গিয়েছিল। আমি ধীরে ধীরে হেঁটে গিয়ে ওর সামনে দাঁড়ালাম। তারপর টেবিলে রাখা ওর কাগজগুলো তুলে নিলাম, ছিঁড়ে ফেললাম আর সমস্ত শক্তি দিয়ে ওর মুখে ছুঁড়ে মারলাম। জারুন হতবাক হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ওর মুখে সেই চিন্তিত ভাব এক নিমেষেই মুছে গিয়েছিল। এটা কি ধরনের অভদ্রতা? তোমাদের মতো লোকেদের জন্য এ ধরনের আচরণই একেবারে ঠিক। এটাকে অভদ্রতা তাদের কাছেই মনে হবে যাদের মধ্যে ভদ্রতার কিছুটা বোধ আছে, আর তুমি তো সেই তালিকাই পড়ো না। ওর মুখটা রাগে লাল হয়ে উঠেছিল। তোমার কথার মানে কি? যা বোঝানোর ছিল সেটা ঠিকই বুঝে গেছো। আমার নিজেরই আশ্চর্য লাগছিল কি অদ্ভুত শান্তভাবে আমি কথাগুলো বলছিলাম। হাত পা কাঁপছিল না, গলায়ও কোনো কম্পন ছিল না। তুমি আমার পেপারগুলো ছিঁড়ে ফেললে কেন? শুধু এটা বোঝানোর জন্য যে তোমার মূল্য আমার কাছে এই ছেঁড়া কাগজগুলোর চেয়েও কম। তুমি কতটা তুচ্ছ আর গুরুত্বহীন সেটাই বোঝাতে এসেছি।
আমার মতো আরও অনেক মেয়ে আছে যারা তোমার বিনোদনের খোরাক হয়, তোমার চারিপাশে ঘুরু ঘুরু করে, কিন্তু আমি তাদের দলে পড়ি না। আমি এখানে এসেছি মাত্র পড়াশোনা করতে, কাউকে পটাতে না। আর তুমি নিজেকে কি ভাবো? তোমার আছে কি এমন যেগুলো কয়েক মিনিট আগে তুমি গুনে গুনে বলছিলে? সেগুলোর কোনোটাই আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। নিজের সম্পর্কে তোমার এই গর্ব দেখে আমার আশ্চর্য লাগেনি, বরং অবাক হয়ে গেলাম। কিন্তু তুমি কোনো মেয়ে বা কারো সম্পর্কে কথা বলো, বরং অবাক লাগে। যদি তুমি কোনো মেয়ে বা কারো সম্পর্কে কথা বলো, কিন্তু দোষ তোমার না, এর দোষ এই পরিবেশের, যে পরিবেশে তুমি বড় হয়েছো। এই টাকার যেটা তোমার বাবা মা তোমার জন্য উপার্জন করে। অবাক তো তখনই লাগে যখন তোমার মতো কারো মধ্যে ভদ্রতা দেখা যায়। আর তোমার দুশ্চরিত্রা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি হয়তো আরও কিছু বলতাম, কিন্তু ওর জোরালো চর আমাকে থামিয়ে দিল। আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। বিশ্বাস হচ্ছিল না এত লোকের সামনে ও আমাকে চর মারতে পারে। উসামা আর ফারুক ওকে টেনে সরিয়ে নিয়েছিল, আর ও তাদের বাধা খাটিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। চারপাশের মানুষ আমাদের দিকে তাকিয়েছিল, আর ও চিৎকার করে বলছিল, উসামা ছাড় আমাকে, ও নিজেকে কি ভাবে? ও আমার চরিত্র নিয়ে কথা বলছে, আমি ওকে ওর জায়গা বুঝিয়ে দেব। ফারুক বলছিল, আরও কি করবি তুই? নিজের তামাশা বানাচ্ছিস। শান্ত হ বেটা, যা বলার শান্ত হয়ে বল, আমরা বিষয়টা দেখছি। আমি ঠান্ডা গলায় বললাম, যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করলেই সে চিৎকার করতে শুরু করে। চোরকে যদি চোর বলা হয়, সেটাতে তার কষ্ট লাগবেই। আমার অবাক লাগছিল, আমি এতটুকু ভয় পাচ্ছিলাম না। আমার কথায় ও আরও ক্ষেপে উঠল। উসামা ওকে শক্ত করে ধরে রেখেছিল, আর ও রাগে ফুঁসছিল। উসামা, তুই আমাকে ছাড়, নইলে আমি তোকে মেরে ফেলবো। ফারুক আমার দিকে ফিরে বলল, কাশফ, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু আমি শুনলাম না, সামনেই দাঁড়িয়ে রইলাম। তুমি আমাকে এই কারণে মেরেছ, কারণ তোমার কাছে সব আছে। তুমি চাইলেই যে কারো গায়ে হাত তুলতে পারো, আর আমার কিছুই নেই। আর আমার কিছু না থাকায় প্রতিরোধ পর্যন্ত করতে পারিনি। কিন্তু আমি সেদিনের অপেক্ষায় থাকব, যেদিন আমার কাছেও এমন শক্তি থাকবে, আর আমি তোমাকে এর চেয়েও জোরে একটা চড় দিতে পারবো। ও রাগে চিৎকার করলো, তুমি মারবে আমায়? কে তুমি? কি যোগ্যতা আছে তোমার? একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, যার বাপ মায়ের পক্ষে তার পড়াশোনার খরচ চালানো কষ্টকর, যার দিকে কেউ দ্বিতীয়বার ফিরে তাকায় না, একটা মামুলি সাধারণ মেয়ে। আমি শান্তভাবে জবাব দিলাম, যদি আমি সত্যি এত সাধারণ হতাম, তাহলে আমার কথা কেন বলো? আমার নামটাই বা কেন উচ্চারণ করো? এই কলেজে আমার মতো আরও অনেক মেয়ে আছে, তাদের কাউকে তো তুমি এমন বলে দোষারোপ করো না। যদি আমি সত্যি তুচ্ছ হতাম, তাহলে আমি এতটা আলোচনার বিষয় হতাম না। আমি গরিব, তাতে আমার লজ্জার কিছু নেই। লজ্জা এটা না যে আমার টাকা নেই, ভালো পোশাক নেই, আর দামি ফোন নেই। লজ্জা এটা যে তুমি চরিত্রহীন, তুমি অন্যকে আঘাত করো, তুমি সম্মান দিতে জানো না। দোষ এগুলোর। গরিব হওয়া কোনো অপরাধের না। তুমি একবার বলেছিলে, কোনো মেয়ে অপ্রতিরোধ্য নয়, কারণ তোমার দেখা পড়েছে তাদের সঙ্গে। শেষ কথাটা ইসমারাকে খোঁচা মেরে বললাম, হ্যাঁ, ওদের জয় করা সম্ভব, কিন্তু আমার মতো মেয়েদের তুমি কখনো কাছ থেকে দেখোনি। আমি কাশফ মুর্তজা, আমাকে কেউ জয় করতে পারে না। তোমার মতো লোকরা আসে আর যায়, কিন্তু আমার মতো মানুষদের পরিস্থিতি অটুট থাকে, সময় পেরিয়ে গেলেও। তুমি বলেছিলে, যদি ও আমাকে পটাতে সক্ষম হয়, তুমি ওকে ডিনার দেবে। ঠিক আছে, এবার সেই শর্তটা আমার সঙ্গে বসাও। যদি ও আমাকে পটাতে পারে, আমি তোমাকে ডিনার দেব। আমি কথাটা ইসমারাকে বললাম, আর ও এক মুহূর্তে রেগে আগুন হয়ে উঠল। চুপ করো, তোমার সঙ্গে কথা বলা মানেই নিজেকে অপমান করা। এত আত্মমর্যাদাশীল তুমি?
কি এক ভাব, আমার সঙ্গে কথা বললেই তোমার অপমান হয়, কিন্তু আমার সম্পর্কে বলে যেতে তোমার দ্বিধাবোধ হয় না। ও আমার কোনো কথার জবাব দেয়নি। আমি আর কিছু না বলে সোজা হোস্টেলে চলে গিয়েছিলাম। আগে ছোট ছোট ব্যাপারে আমার চোখে পানি চলে আসতো, কিন্তু আজ এক ফোঁটাও পানি আসেনি। এটা ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। আমি আর কাঁদতে চাই না। কাঁদলে বা কি, কারো কিছু আসে যায়? কোনো আকাশ ভেঙে পড়ে? যে অশ্রু আমাকে নরম করে না, যে কান্না কারোর হৃদয় গলাতে পারে না, সেই কান্না করারই বা কী মানে? আবারও শুরু হয়ে গেছে সেই ভেতরের ভাঙাচোরা সব কিছু ছিঁড়ে ফেলার যুদ্ধ, যেটা এত কষ্টে থামিয়ে রেখেছিলাম। আমি মিথ্যা বলছিলাম ওকে, বলেছিলাম ওর কোনো কিছু আমাকে টানে না, ওর টাকা, ওর ক্ষমতা সব আমার কাছে মূল্যহীন। অথচ সত্যি কথা তো হলো ওর সব কিছুই আমার ভালো লাগে, কিন্তু আমি জানি এসব কিছু আমি কখনো ওর কাছ থেকে কেড়ে নিতে পারবো না। তাই মিথ্যা বলার মধ্যে দোষ কিসের? এখনও আমার গাল ব্যথা করছে, যে যন্ত্রণাটা আমি কখনো ভুলতে পারবো না, ভুলতেও চাই না। আজ আমার তীব্রভাবে মনে হচ্ছে আল্লাহ আমাকে ভালোবাসেন না, তিনি যেন আমার কোনো খেয়ালই রাখেন না। মনে হয় আমাকে তিনি তৈরি করেননি, অন্য কেউ করেছে। পরিশেষে আমি কি এমন ভুল করেছি তবু তিনি আমার ওপর রাগান্বিত, সব সময় রাগান্বিত থাকেন? যদি আমি অন্তত এটা বিশ্বাস করতে পারতাম যে তিনি আমাকে ভালোবাসেন, তাহলে হয়তো জীবনটা এত কঠিন লাগতো না। কিন্তু তিনি যেন আমার ভাগ্যে শুধু অপমানই লিখে রেখেছেন, যেন আমাকে শুধু অপমানের জন্যই সৃষ্টি করেছেন। ইচ্ছে করে আমি চিৎকার করে তাকে ডেকে বলি, আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন, খুব জোরে জোরে, আপনি আমাকে কত কষ্ট দিচ্ছেন। খুব জোরে জোরে, খুব জোরে বলতে ইচ্ছে করে, কিন্তু তারপর আমি চুপ করে যাই। 11 এপ্রিল 1983। আজ মনটা ভীষণ অস্থির। যত কিছুই করি অস্থিরতাটা যেন কাটতেই চায় না। মানুষের মুখ কত সহজেই আমাকে ধোঁকা দেয়, যাদের দেখে মনে হয় এরা একেবারেই নিরীহ, কারো ক্ষতি করার ক্ষমতা নেই, শেষমেশ সবচেয়ে ভয়ঙ্কর আঘাতটা আসে ঠিক সেখান থেকেই। কে ভেবেছিল বাইরে থেকে দেখতে শান্ত ঠান্ডা স্বভাবের সেই মেয়েটার ভেতরে এত আগুন জমে আছে, সে মুখে মুখে এত কিছু উগরে দিতে পারে? সেদিন ও যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি ছিল। কল্পনাতেও ছিল না ও সেদিন লাইব্রেরিতে থাকবে। হঠাৎ ঝড়ের মতো ঢুকে আমাকে ডাকলো, আর তারপর যা করলো পুরো লাইব্রেরির সামনে আমাকে তামাশা বানিয়ে দিল। প্রকাশ্যে আমাকে চরিত্রহীন বলল। যদি উসামা আর ফারুক আমাকে না থামাতো, হয়তো সেখানে সেদিনই ওকে মেরে ফেলতাম। উসামা আর ফারুক সোজা আমাকে বাসায় নিয়ে এলো। অনেকক্ষণ ধরে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু অবাক হয়ে দেখলাম ওরা উল্টো কাশ্যপের পক্ষ নিয়ে সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছে। সত্যি বলতে কি, ওদের তখন আমার বিশ্বাসঘাতক মনে হচ্ছিল। ইচ্ছা করছিল দুজনকেই শ্যুট করে দিই। আমার মনে এখনও কাশ্যপের প্রতি সেই তীব্র রাগ আর ঘৃণা জ্বলছে। ও আমার সঙ্গে যা করেছে আমি কোনো দিন ভুলবো না, ভুলতেও চাই না, ভুলতেও পারবো না। কাশ্যপ, তুমি চিরদিন আমার স্মৃতিতে থাকবে, কিন্তু সেই স্মৃতি তোমার জন্য হবে দুঃস্বপ্নের মতো। ইস, যদি পারতাম তোমার প্রাণটাই কেড়ে নিতাম।